দর্শক শ্রোতা, আজকে কথা বলবো জয়নাল আবদিন পবন একজন অভিনেতা, অ্যাক্টর। চমৎকার কথা শুনবো তিনি কিভাবে অভিনয় জগতে আসলেন, কিভাবে অভিনয় শুরু করলেন, বা কোন নাটক দেখে তার অনুপ্রেরণা আসলো অভিনয় জগতে আসার, সেই বিষয়টা আজকে তার সাথে জানবো। জয়নাল আবদিন ভাই। আমি ছোটবেলায় অনেক দেখতাম, টেলিভিশনের নাটক দেখতাম, এবং হচ্ছে তখনকার কিন্তু অ্যাভেলেবল ছিল না। এখন যে কারেন্ট দিয়ে টেলিভিশন চলে, তখন অ্যাভেলেবল ছিল না। আপনার হচ্ছে যে এই ব্যাটারির মাধ্যমে চলতো। তখন হচ্ছে গোপাল দিয়ে বাজার আছে, ওখানে আপনার হচ্ছে সপ্তাহে একবার চার্জ দিয়ে নিয়ে আসতো। আপনার হচ্ছে যে বিশেষ করে আমাদের হচ্ছে শুক্রবারের যে সিনেমা, আর হচ্ছে আপনার হচ্ছে যে এই যে আলিফ লায়লা, মানে এই দুইটা দেখার জন্য কিন্তু সবাই আগ্রহ ছিল। আমার তেমনি আমার ছোটবেলার সময় আমার যে যাদের বাড়িতে টেলিভিশন ছিল, টেলিভিশন তো পুরা গ্রামের মধ্যে একজনের বাড়িতেই ছিল। তার ফাঁকে ফাঁকে যতটুকু চার্জ থাকতো তখন হচ্ছে আপনার মাঝে মধ্যে নাটক দেখা হইতো, রাত্রে বেলা খুব কম। তো আপনার হচ্ছে যে তখন মাহফুজ মাহফুজা নাম, মাহফুজ মাহফুজুর রহমান আহমেদ, আহমেদ, মাহফুজ আহমেদ, তকির আহমেদ, লিটু আনাম, জাহিদ হাসান। জাহিদ হাসান। তো তখন ছিল তুমুল জনপ্রিয় ওনারা, এবং হচ্ছে ওনাদের নাটক দেখতাম। সবচেয়ে বেশি হচ্ছে লিটু ভালো লাগতো, লিটু আনাম, ওনার অভিনয় ভালো লাগতো। আরো বেশি ভালো লাগতো মাহফুজ আহমেদ। এই মাহফুজ আহমেদের অভিনয় আমার খুবই ভালো লাগতো। তো প্রায় দেখতাম। আর এমন একটা অবস্থা হয়ে গেছে, রাত্রের বেলা পড়াশোনার টেবিলে না বসে টেলিভিশন দেখতাম। আর এর জন্য যে কি কত দৌড়ানি আমি খাইতাম, আমার বাবার কাছ থেকে আমি দৌড়ানি খাইতাম। যে আগেরকার অভিভাবকরা কিন্তু খুব সিনসিয়ার ছিল, হ্যাঁ, যে হ্যাঁ। আমার ছেলেটা সন্ধ্যা হয়েছে পরাত বসছে কিনা তার নিশ্চয়তা করতো। তো আমার গিয়ে পাইতো ওই আমাদের পাশে আমার মামা ছিল, কামাল মামা। তো ওনার ইয়েতে এই ওনাদের বাসায় টেলিভিশন দেখতাম, যাই দৌড়াইতো। আর শুক্রবার একটা থাকে, শুক্রবারে আপনার পূর্ণদৈর্ঘ্য সিনেমা ছিল। তো পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতো হচ্ছে যে আমাদের গ্রামে তখন মাঝে মাঝে হয়তো ওনাদের ছিল, বা তার আগে ওই 2-1 গ্রাম পার হয়ে আপনার আমরা যেতাম। দিনের বেলা ঢুকতে দিত না। আপনার হচ্ছে ওই যে টিনের ফাঁক দিয়ে দেখতাম। হ্যাঁ। তো এইভাবে হচ্ছে যে আপনার হচ্ছে যে নাটক আমার দেখা হইতো, বা সিনেমা যাই বলেন। তো ওখান থেকে হচ্ছে আমার একটা ভালো লাগা তৈরি হলো যে অভিনেতাদের উপরে এবং হচ্ছে মিডিয়ার উপরে। তো তখন আমার একটা স্বপ্ন বীজ বনলাম, আপনার হচ্ছে যে আমিও একদিন অভিনেতা হব বা নায়ক হব। তারপর হচ্ছে যে তো গ্রামে তখন ক্লাস 8 বা 9-এ তখন তীব্র থেকে তীব্র হতে থাকে। তো তখনই আমি চেষ্টা করতাম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য। তো গ্রাম্য, আর আমার যে ইউনিয়নটা, এটা হচ্ছে একদম খুবই মফস্বল। এখানে কোনো আপনার হচ্ছে চারিদিক দিয়ে পানি, মেঘনা নদী। তো ওখানে থেকে যে আপনার একটা জায়গাতে সংস্কৃতি একাডেমি, আমরা যেটা বলি শিল্প একাডেমি, বা আপনার হচ্ছে আদার্স এরকম যে একাডেমি গুলোতে আছে, ওখানে সচরাচর ছিল না। ছিল না, বা যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু মনের মধ্যে আমার এই কিন্তু রয়ে রয়ে গেল গেল, যে আমি একদিন অভিনেতা হব অভিনেতা হবে। বা মিডিয়াতে কাজ করব। তো দেন হচ্ছে আপনার মেট্রিক পাস করার পর কলেজে। তো কলেজে হচ্ছে যে তো তখনকার হচ্ছে যে আমাদের পরিবার, আমার যে মিডল ক্লাস যারা মধ্যবিত্ত, আমরা অনেক কিছু আশা করলে কিন্তু হয় না। হ্যাঁ, হয়তোবা ঢাকা শহরে ভর্তি হওয়ার জন্য, আর এদিক দিয়ে হচ্ছে আমার রেজাল্ট অনাকাঙ্ক্ষিত ভাবে খারাপ হয়ে গেছিল। তো ঢাকাতে আসা বা ভর্তি হওয়ার মতো ছিল না, হয়তোবা অনেকগুলোতে ছিল, আমার জানা ছিল না। তো আমি আমার পাশে এলাকা ছিল হোমনা, কুমিল্লাতে। আর আমার থানার যে আড়াইহাজার, আমি বলে রাখি যে আপনার হচ্ছে যে আমার যে থানাতে, থানাতে আমি তখন যেতে হচ্ছে আসা যাওয়া আপনার হচ্ছে মনে হয় 80 টাকা 100 টাকা ভাড়া লাগতো। আর আমি যদি আমার হোমনা কলেজে যাই তাহলে আমার 1 টাকা লাগে না। মানে কিভাবে, তখন লঞ্চ ছিল, তো লঞ্চে ছাত্রদের জন্য ফ্রি ছিল। তো এই ধরনের অনেক সুযোগ সুবিধা থাকার কারণে আমি হচ্ছে যে হোমনাতে ভর্তি হইলাম। হোমনাতে ভর্তি হওয়ার পরে ওই মনের মধ্যে কিন্তু মাঝে মধ্যে ইয়ে হইতো। আর তখন হচ্ছে পত্রিকা যে আপনার হচ্ছে কলেজের আছে, ক্লাব আছে, ক্লাবে মাঝে মধ্যে বসতাম, পত্রিকা দেখতাম। আর ওই পত্রিকা হচ্ছে সবাই কি করে, অনেক আমি জানি না কার কি, আমি এখনো এটা করি যে কোনো পত্রিকা যদি আমি হাতে নেই, আমি প্রথমে কিন্তু
বিনোদনের পেজটা হাতে নিয়ে পড়ি এবং হচ্ছে দেখি কি হচ্ছে না হচ্ছে। তো এটা আমার আগে থেকে অভ্যাস ছিল। তো ওখান থেকেই আমার হচ্ছে যে যে আমি তাদের মতো অভিনেতা হব, বা ওনাদের আমারও এক সময় পত্রিকায় ছবি আসবে। ছবি আসবে, সাক্ষাৎকার আসবে। তো এরকম থাকে। তো এখন ওখানে হচ্ছে যে এখন তারপরে কলেজ লেভেলে ওখানে যে আমি হচ্ছে যে খুঁজতাম যে একাডেমি আছে কিনা বা সংস্কৃতি এরকম অভিনয় নিয়ে ডিপার্টমেন্ট আছে হ্যাঁ কিনা, অভিনয় নিয়ে কাজ কাজ করার করে। মতো এরকম জায়গা আছে কিনা। তো আমি পাই না, কিন্তু একজনের শুনলাম যে নাচ শেখায়, তো ওইটা আমার আগ্রহ ছিল। আমার কথা হচ্ছে নাচ হোক, গান হোক, অভিনয় হোক, আমি একটা না একটা কিছুর উপরে দক্ষতা থাকবে, এটা আমার ইয়ার। তারপর হচ্ছে যে গেলাম ওই লোকের কাছে, একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর হচ্ছে ওই লোক কার পাওয়া যাচ্ছে না। আজকে ওখানে চলে গেছে, কালকে ওখানে চলে গেছে, আর হলো না। তারপর হচ্ছে আমি এভাবে হচ্ছে যে পাস করলাম, মানে ইন্টারমিডিয়েট পাস করলাম। ইন্টারমিডিয়েট পাস করার পর ঢাকায় গেলাম। তো ঢাকা যাওয়ার পরে হচ্ছে যে আমি কিন্তু কোনো পাবলিক ইয়েতে পরীক্ষা দিইনি। পাবলিক পরীক্ষা দিইনি হচ্ছে যে আসলে হচ্ছে যে আমার আগে থেকে স্বপ্ন ছিল যে আমি ওই যে অভিনেতা হব। তো সবাই ঢাকায় গিয়ে হচ্ছে যে ইউনিভার্সিটি খুঁজে বা ভালো কলেজ খুঁজে কোথায় পড়তে হবে বা প্রিপারেশন নেয়। হ্যাঁ, আর আমি গিয়ে খুঁজলাম কোথায় গেলে অভিনয়টা আমি করতে শিখা পারবো, যাবে। বা হ্যাঁ, আর ওই মাঝে মধ্যে অভিনেতাদের যে আমি সাক্ষাৎকার পড়তাম পত্রিকায় বা টেলিভিশনে, যে বিনোদনের ইয়াগুলোতে হইতো, যেমন হচ্ছে রিদি হকের একটা ইয়া ছিল, প্রোগ্রাম ছিল বাংলা ভিশনে, মিডিয়া ভুবন। ওইটা আমার কিন্তু প্রায় দেখা হইতো। তো ওটার মাধ্যমে হচ্ছে যে জানতাম আমরা যে আমি অনেক অভিনেতা বলতো যে আমি থিয়েটার থেকে আসছি, আমার থিয়েটার দল এটা এটা। তো আমি ওই রকম গিয়ে থিয়েটার দল খুঁজলাম। মানে আপনার হচ্ছে যে আমার তো ওদিক দিয়ে আছে, আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হবো বা ভালো একটা ইয়ে হবে, ওদিকে না খেয়াল করে কি করলাম, আমি থিয়েটার খুঁজতেছি যে কোন দলে ঢুকলে ভালো হবে বা কোথায় ঢোকা যায়, মানে ওটার উপরে আর কি। তারপর পড়াশোনা তো করতেই হবে। আবার আমার এটাও মাথায় ছিল যে যারা অভিনেতা তারা হচ্ছে খুব বড় শিক্ষিত লোক হয়। হ্যাঁ, তো আমি আহ, আহ, পড়াশোনাটা পড়াশোনা ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আমার একদমই ছিল, আমি আমার সাবজেক্ট ছিল আইন। আমার কিন্তু লয়ে অনার্স এন্ড মাস্টার্স কমপ্লিট আইনের উপরে। তো আমি ওটাতে ভর্তি হয়ে গেলাম। এখন ওইটা কোনো টার্গেট ছিল না যে আমি জজ হব বা অ্যাডভোকেট হব, ওগুলো করে না। জাস্ট হচ্ছে যে আমার এক দুঃসম্পর্ক মামা পড়ছে, পড়তে তার হবে তাই পড়তে হবে, পড়া, পড়া আর কি। কিন্তু মনের ভিতরে শুধু অভিনয়। মনের ভিতরে শুধু অভিনয়, আমি কিভাবে অভিনয় করব এবং হচ্ছে টেলিভিশন আমাকে দেখা যাবে। হ্যাঁ, আর হচ্ছে যে পত্রিকা আমার সাক্ষাৎকার আসবে, ঠিক আছে, ওই রকম একটা আমার চাওয়া ছিল ইয়ে থেকে। তারপরে লাস্ট হচ্ছে শিল্পকলায় আমি আমি নিজে না, আমার এক মামা ছিল শিল্পকলার পাশে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশে ওনাদের বাসা। তো আমার বয়সে মামা, খুব ফ্রি একটা সম্পর্ক ছিল। তো মামা একদিন 2 দিন খোঁজ নিল, নেওয়ার পরে দেখলো যে ওখানে হচ্ছে যে আপনার শিল্পকলা কিন্তু নিজস্ব কোনো থিয়েটার দল নাই। বাইরে থেকে থিয়েটার দল আসে, ওরা হল বরাদ্দ নিয়ে ওরা নাটক মঞ্চায়ন করে এখানে। তো ওইটা যাই হোক, মামা তথ্য নিল। তো আমি এই যে শিল্পকলা একাডেমিতেই আমি গিয়েছিলাম ওদিন মামার সাথে। নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা, এটা হচ্ছে একটা এই যে আপনার অভিনয় ডক্টর শিক্ষার ইনামুল হকের হকের মনে হয় স্যারের হচ্ছে ওটার অধ্যক্ষ। নিজস্ব হ্যাঁ, থিয়েটার। ওটা অধ্যক্ষ। ওটা হচ্ছে আপনার এখানে কিন্তু আছে, নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশ হচ্ছে থিয়েটার দল, আর নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা হচ্ছে একটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান। মানে আপনার মঞ্চের অভিনয় উপরে শেখায় শিখায়, অভিনয়, নাচ, গান, মানে আপনি কি বলে একসাথে সবগুলাই, সবগুলাই আর কি। অভিনয় করতে মানে যা 6 লাগে। মাসের কোর্স। হ্যাঁ, তো ওটাতে ভর্তি হলাম। ওটাতে ভর্তি হওয়ার পরে হচ্ছে যে তো তখন হচ্ছে আমার আশেপাশে যারা ছিল সবাই দেখি উচ্চারণের যে ব্যাপারটা থাকে, প্রমিত বাংলা উচ্চারণ যেটা, তখন তো অতটা আমার জানা ছিল না। একটা মফস্বল থেকে একটা ছেলে গেলাম। তো আশেপাশের দিকে যে অনেকে উচ্চারণ ভালো, প্লাস হচ্ছে দেখি যে এমনও হয়েছে যে অনেকে কাজ করছে মিডিয়াতে। তো
অনেকটা ভালো লাগছে, আবার অনেকটা আমার খারাপও লাগছে, আমি তো তাদের মতো পারছি না। তো হঠাৎ মনে হচ্ছে মানে মনে হইতেছে যে না, আমি আমার দ্বারা মনে হবে না। পরে আবার ভাবলাম না, আমার দ্বারা হবে। এই করতে আপনার হচ্ছে যে ওই কোর্স সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ করার পর হচ্ছে যে আপনার ওই কোর্সে থাকার পরেই হচ্ছে যে আবার এই বড় ভাই ছিলেন যারা ওই নাগরিক নাটক বাংলাদেশের যারা ওনারা তো ওখানকার ছাত্র ছিল অনেকে। তো আমাদের হচ্ছে ক্লাস শেষ হইতো আর ওনাদের রিহার্সাল শুরু হইতো ওই একই ফ্লোরে। এবং এই ফ্লোরটা ছিল আপনার মৌচাক সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মানে আনারকলি মার্কেটের সামনে। তো ওনারা আবার রেফারেন্স করতো, এক এমন এমন দিনে এমন আছে শুটিং আছে, তুমি যেতে পারবে কিনা। তো ওখানে শুটিং কিরকম, আমরা যেটা বলে পাসিং শট, মানে আপনার সংলাপ নাই, ওই নায়কের সাথে আছেন, দাঁড়ায় আছেন, এই ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড যেটা বলে এটা আমরা পাসিং শট বলি বা এক্সট্রা অ্যাক্টর যেটা বলে। তো ওইটা, তো আমরা দুই তিনজন যাইতাম। তো এরকম এক্সট্রা শট। এক্সট্রা শট বড় বাইরে রেফারেন্স করতো, তো ওদের সাথে যাইতাম। যা পরে কোনোটা একটা শুনলাম বা কোনোটা দুইটা শুনলাম, কোনোটা হচ্ছে এই যে এক্সট্রা যেটা ছিল শুরু থেকে। তো এইভাবে করতে 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 তো আপনার এই যেমন হচ্ছে যে তো এইভাবে একটা লিঙ্ক তৈরি হয়ে গেল আর কি, বুঝছেন। হুম। তো কিন্তু এইটুকু সত্য যে ওই আপনার একটা সংলাপের জন্য আমাদের সারাদিন বসে থাকতে হতো। আচ্ছা। মানে এটা কিন্তু আমার জীবনে হয়েছে। হ্যাঁ, এটা আমার জীবনে হয়েছে। তারপরে হচ্ছে যে আর আমার কিন্তু আরেকটা বিষয় ভালো হয়েছে যে আজ পর্যন্ত ওই যে যে বকাবকি যে মিডিয়াতে যে পারে না এটা আমার হয় নাই। এটা আমার কখনো হয় নাই। কোন ডিরেক্টর যাদের সাথে আমি কাজ করেছি, ছোট ক্যারেক্টার হোক বড় ক্যারেক্টার হোক যাই হোক, আজ পর্যন্ত কেউ আমাকে বকা দেয় না। আর আমি বকা কাজ করিনি, আমি সবসময় অ্যালার্ট থাকতাম। তারপরে করলাম, তো আমার হচ্ছে যে ওই পাসিং শট করলাম অনেকগুলোতে, বিভিন্ন টেলিভিশনে দেখলাম। হ্যাঁ, বা অনেকে দেখে বলতেছে তোমাকে টেলিভিশনে দেখছি, তুমি এটা করছো এটা করছো, খুব ভালো লাগতো আর কি। তারপরে হচ্ছে যে সাখাত মানিক ভাই ছিলেন, মারা গেছে উনি, উনি ভালো ডিরেক্টর ছিলেন। তো ওনার দিয়ে কাজ হইতো আগে, শুরুটা আমার ওনার দিয়ে আর কি, যে ওই যে দুটা সংলাপ একটা সংলাপ এরকম। তারপরে হচ্ছে যে আপনার দিদি আপার ধারাবাহিকে কাজ করলাম, মানে ওইটা ছোটখাটো ইয়া ছিল, অভিনয় ছিল। তারপরে হচ্ছে যে আপনার স্বপন সিদ্দিক এরকম একজন নাম ছিল, তো ওনার ডিরেকশনে কাজ করলাম। বিটিভিতে গেল অনিয়ারে। হ্যাঁ, একটা ছেলে বিয়ে শুটিং হয়েছিল বিএফডিসি তে, যে ছেলেটা হচ্ছে যে নায়ক হওয়ার জন্য ঘুরে, তো এরকম অনেক ছেলেরা নায়ক হওয়ার জন্য ঘুরে। তো সবার যে নায়ক হইতে পারে না, ওইরকম একটা ক্যারেক্টার আমি প্লে করেছিলাম। তো এরকম আপনার হচ্ছে যে এনটিভি, আইটিভি, চ্যানেল আই, সরি চ্যানেল আই, তারপরে এরকম অনেক ইয়াতে ছোট ছোট এই অভিনয় পর্যন্ত গেছে। কতগুলো ছোটখাটো নাটকে ছোটখাটো অভিনয় করেছেন? আনুমানিক বলতে গেলে হচ্ছে যে 10-15টা। তো এই গেল এই আপনার হচ্ছে লাস্টে আমার যেটা আমি মূল ক্যারেক্টার। মূল ক্যারেক্টার প্লে করলাম, সেটা হচ্ছে আপনার অঙ্কের ছুটি। আমার বিপরীতে ছিলেন শবনম ফারিয়া। চমৎকার। শবনম ফারিয়া প্রতিষ্ঠিত আপা অভিনেত্রী। ছিলেন, হ্যাঁ প্রতিষ্ঠিত, এবং হচ্ছে যে আবুল হায়াত স্যার ছিলেন। 21 টেলিভিশন অন এয়ার গেছে অঙ্কের ছুটি। তো এটা আমার ছিল জীবনে বড় একটা ক্যারেক্টার প্লে করা। ওটা ছিল গল্পটা ছিল এরকম যে একটা ছেলে গ্রাম থেকে আসে আর একটা মেয়ে বাইরে থেকে আসে আবুল আঙ্কেলের, মানে হুম। আবুল স্যারের, আবুল হায়াত স্যারের বাসায় আর কি। তো আবুল হায়াত স্যার হচ্ছে আমার খালু হয়। আচ্ছা। তা আমি গ্রাম থেকে যাই, ওই ওদিকে স্বপ্নফারি আসে, স্বপ্নফারিকে দেখে আমি ক্রাশ খাই, তারপরে মেয়ে হয়। তারপর আমার শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে আঙ্কেল মেনে নেয় না। মেনে আর নিন। আর এই স্বপ্নফারি ছিল হচ্ছে আবুল হায়াতের যে এক্স, মানে সাবেক প্রেমিকার, মেয়ে। না, ভাইয়ের মেয়ে। বাহির মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে যে ওই শবনম ফারি আর যে ফুপি থাকে, উনি বিয়ে করে না। কেন বিয়ে করে না ওইটা দেখার জন্য আবুল হায়াতকে দেখার জন্য আসে আর কি। ও আচ্ছা আচ্ছা, এরকম একটা চমৎকার একটা গল্প। গল্প ছিল। তো আপনার ইউটিউবে তো আমি কয়েকটা নাটক দেখলাম যে খুব চমৎকার। ট্রেনের মধ্যে একটা চমৎকার অভিনয় করেছেন আপনি, খুব ভালো লাগছে, আমার হৃদয় হ্যাঁ, স্পর্শ করে গেছে হুম, অভিনয়টা। হুম। এই বিষয়ে কিছু বলেন, এটার গল্পটা একটু
ছোট করে যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, এটা আর আরেকটা ট্রেনিং আমাদের এখানে দেশে কিন্তু ট্রেন্ডিং শুরু হয়ে গেছিল যে আপনার হচ্ছে যে শর্ট ফিল্ম, হ্যাঁ। মানে এই একটা ভার্সন চলে আসছিল আমাদের দেশে। এই শর্ট ফিল্মটা হচ্ছে যখন আমি অনেকগুলো শর্ট ফিল্মে কাজ করেছি এবং সেন্টার ক্যারেক্টারে, আপনি যেটা কথা বললেন যে শুধু ওইটা না, এরকম আরো 4-5টার মতন আমি অভিনয় করেছেন। শর্ট ফিল্ম সেন্টার ক্যারেক্টার করে প্লে করেছিলাম আর কি। আপনার হচ্ছে যে আপনি যেটা দেখেছেন ট্রেনের যে গল্পটা, এটা কিন্তু আন্তর্জাতিক একটা পুরস্কার পেয়েছে, আপনি হয়তো জানেন না, আমি আজকে আপনাকে বললাম। হ্যাঁ, হ্যাঁ, আমি জানতে পারলাম আজকে। এটা কিন্তু অভিনয়টা আমার কাছে খুব এটা কিন্তু হৃদয়স্পর্শ আপনার করার মতো। সম্ভবত নেপাল নেপাল সম্ভবত ওখানে একটা শর্ট ফিল্ম, আন্তর্জাতিক শর্ট ফিল্ম আয়োজন করেছিল। তো ওইটা হচ্ছে যে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল এবং হচ্ছে যে আমি যেতে পারি না, ডিরেক্টর আমাকে বলেছিলেন এবং হচ্ছে ডিরেক্টরকে ওই শর্ট ফিল্মের জন্য 4জন না 5জন না 3জন এরকম হচ্ছে আপনার ওনাকে অফার ছিল যে যারা ওখানে অ্যাটেন্ড করবে ওখানকার থাকা খাওয়া ওনারা আয়োজন করবে। হুম, হুম। তো আমি যেতে পারি না এবং হচ্ছে ডিরেক্টর আমাকে এসে যা বললো যে ওইটা যে দেখে যা বাইরে যারা আছে বা সবাই ডিরেক্টরকে প্রশংসা করছে। প্রশংসা না, মানে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরছে এবং হচ্ছে যে ওখানে প্রতিবন্ধীও নাকি ছিল, ভালো পোস্টে চাকরি করে, সরকারি যেমন আমাদের বাংলাদেশে আছে না হ্যাঁ, সরকারি খাতে বড় অফিসার থাকে হ্যাঁ, হ্যাঁ, কিছু প্রতিবন্ধী বা ইয়ারে, হ্যাঁ, মানে থাকে। মানে ওইভাবে বলছি না, মানে তো ওইরকম ওনার আমার ডিরেক্টরকে নাকি প্রায় 10-15 মিনিট ধরে রাখতো, ধরে ধরে কাঁদতো আর ইয়ে করতো। মানে ওই ওই আমার স্বপ্নটা কাছে এরকম মনে ছিল। হয়েছে এটা অভিনয়টা অসাধারণ হয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে যে চমৎকার। আপনার একটা আরেকটা ছিল স্বপ্নডুবি শর্ট ফিল্ম, পানিতে পানিতে দৃশ্য আছে। দৃশ্য যে এই তার স্বপ্নগুলো দেখছে মৃত্যু অবস্থায়, মারা যাচ্ছে যাচ্ছে অবস্থায় পানিতে ডুবে, আপনার হয়তো বা ওইটা হয়তো বলে সবগুলো অনেক সময়ের ব্যাপার গল্পের বলা, ওইটা তো আমি অনেক ক্ষেত্রে ইয়ে পেয়েছি, এই পুরস্কার পেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছে। আমি অ্যাওয়ার্ড পেয়েছি অভিনেতে। মানে এটা হচ্ছে আয়োজন করেছিল A to Z আপনার স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা এরকম। তো ওখান থেকে আমি অভিনয় ক্যাটাগরিতে আমি ওটার জন্য ইয়ে পাইছি, মানে পুরস্কার পেয়েছি। আচ্ছা, এখন তো আমরা এরকম আরো আছে, আমার আরো শর্ট ফিল্ম আছে, শর্ট ফিল্মে কাজ করেছি। তো এখন হচ্ছে যে এখন আরো কাজ করতে চাই, কিন্তু কাজ করতে এখন মাঝখান দিয়ে আমার একটা সমস্যা হয়ে গেল পার্সোনাল, হয়তো বা আরো এগিয়ে যেতে পারতাম। সেটা হচ্ছে আমরা হচ্ছে মানে আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারে ইয়ে করি, বিলং করি। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু দেখা যাচ্ছে এ তো ইয়ে মানে এটা তো আছে, তারপর হচ্ছে আমাদের নিজের অবস্থা তো আগের চেয়ে একটু সমস্যা হয়ে গেছে। মানে সমস্যা বলতে হচ্ছে যে মিডিয়া যে বিজনেস বা সবকিছু একটু এলোমেলো হয়ে গেছে। তো ওখানকার থেকে হচ্ছে যে আমি আমার লাইফ বা আমার পরিবারের যে লাইফ আছে ওটা লিড করার জন্য যে আর্থিক বা যেটা হোক ওটার জন্য আমি আবার সরকারি জব খোঁজার জন্য পরীক্ষা প্রস্তুতি দিচ্ছেন। নিচ্ছি বা দিচ্ছি। বা এর আগে আমি জুডিশিয়ারি যেটা যেটা হচ্ছে আপনার হচ্ছে যে জজের পরীক্ষা আমি দিয়েছি, তারপর বিসিএস আমি অ্যাটেন্ড দিয়েছি, করেছেন। অ্যাটেন্ড করেছি, তারপরে অ্যাডভোকেসি একবারে আমি দিয়েছি। আমি এখনো অব্দিও চেষ্টায় আছি, চেষ্টায় আছে। যদি আমার এই এরকম কোনো সেটেলমেন্ট আমার হয়েছে ইনশাল্লাহ আমি আবার ব্যাক করবো মিডিয়া। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি মিডিয়া নিয়ে? মানে এক্সট্রা এটা নিয়ে আলাদা কি চিন্তা ভাবনা বা স্বপ্ন দেখছেন আপনি? আপনার হচ্ছে যে স্বপ্ন, আর আমি স্বপ্ন দেখেছিলাম এরকম যে আমি মিডিয়াতে কাজ করব আর সরকারি একটা চাকরি করব বা যে কোনো একটা চাকরি করব। কারণ হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার তো আমাদের এরকমই, আর আমার তো আমি যে এরকমই, আর আমার তো আমি যেহেতু আমার আগ্রহের মাধ্যমে আমি আমার স্বপ্নের জায়গায় আমি গিয়েছি, বাট হচ্ছে আমার লাকের একটা বিষয় থাকে, আমার লাক ফেভার করে না। যদি আমার লাক ফেভার করতো তাহলে কিন্তু আজকে আমি যে একটা ব্যাপার থাকে যে দেখলে আমাকে দেখলে অনেকে তাকায় থাকে কিন্তু নাম বলতে পারে না, বা যে স্টারের যে মতো আমি ওইরকম স্টার না, কিন্তু আমার ভাগ্য খারাপ বলে আজকে আমি স্টার হইতে পারি না। কিন্তু অনেক সময় হয় যে ঘটনা ঘটে যে তাকায় থাকে, আবার জিজ্ঞেস করে ভাই আপনি কোথায় যেন দেখছি, আমি হয়তো বলি যে আপনি হয়তো এরকম নাটক দেখেছেন বা এরকম এরকম। আর হচ্ছে যে আমার কিন্তু যে নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশ যে থিয়েটার দল,
আমার প্রাণের দল। হুম, আমার নাট্যমাতার লাকি নাম, এবং হচ্ছে আমার শিক্ষক সাজু খাদেম, তারপর হচ্ছে হৃদি হক। তো ওনাদের সাথে কিন্তু আমি এখনো কাজ করি, এখনো মঞ্চের সাথে আমি কাজ করে যাচ্ছি। আমার ইচ্ছে সারা জীবন আমি মঞ্চের সাথে কাজ করে যাব। আমি যেটাই করি না কেন তার পাশাপাশি আমি মঞ্চে কাজ করে যাব। এবং হচ্ছে যে আপনার এই যে এই যদি বাংলাদেশে থাকে আর কি, আর বাংলাদেশের বাইরে চলে যদি যাই তাহলে তো আর এ না। আমি কাজ করার ইচ্ছা আছে এবং মিডিয়াতে আবার ব্যাক করার ইচ্ছা আছে। আমি মিডিয়াতে আবার ব্যাক করবো আবার। আমার এই গল্পটা বলার কারণ হচ্ছে যে যে মানুষ ইচ্ছে করলে কিন্তু পারে, বা স্বপ্ন দেখলে কিন্তু পারে। মানুষের একটা ড্রিম, আমার কিন্তু ড্রিম ছিল আমি অভিনেতা হবো। অভিনেতা কিন্তু আমি হয়েছি, বাট হচ্ছে হয়তো বা আমি সুপারস্টার হইতে পারি নাই, কিন্তু আমি যে এই যে জয়নাল আবদিন পবন ভাই অনেক চড়াই উতরাই অনেক সংগ্রাম পার হয়ে তিনি আজকে এই জায়গায় এসেছেন, এত কষ্ট করেছেন, তার জন্য শুভকামনা। তার জন্য ভবিষ্যতে তিনি যেন ভালো কিছু করতে পারেন, আরও অনেক ভালো অভিনয় করতে পারেন, দর্শকদের আরও ভালো কিছু উপহার দিতে পারেন, সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।